সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। আজকে তোমাদের সাথে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে নতুন একটি অধ্যায়, এটি প্রথম অধ্যায় হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। প্রতি বছর এখান থেকে বেশ কয়েকটি বহু নির্বাচনী এবং একটি সৃজনশীল প্রশ্ন বোর্ড পরীক্ষায় আসে এবং এই অধ্যায়টি আরো একটি কারণে গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে এখান থেকে ভর্তি পরীক্ষায়, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। তো এটি একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এই কারণে। আর এই অধ্যায়টির একটি বিশেষ দিক হচ্ছে অধ্যায়টি শেখার জন্য বা অধ্যায়টি সহজে পারার জন্য হিসাব বিজ্ঞানের কিছু বেসিক ধারণা একজন শিক্ষার্থীর মধ্যে থাকা প্রয়োজন। আমার আজকে থেকে শুরু করে যে কয়েকটি ক্লাস আমি অধ্যায়ে নেব, প্রত্যেকটি ক্লাস তোমরা যদি মনোযোগের সাথে, গুরুত্বের সাথে করো এবং দেখো, তাহলে অবশ্যই তোমরা এই অধ্যায়টি সম্পর্কে ভালো ধারণা পাবে এবং পরীক্ষায় যে সকল অঙ্কের সমস্যা আসবে অবশ্যই তোমরা তার সমাধান করতে পারবে বলে আমি বিশ্বাস করি। তো শিক্ষার্থী বন্ধুরা, প্রথমেই আমরা অধ্যায়টি সম্পর্কে একটু জেনে নেই, পরে ধীরে ধীরে আমরা অঙ্কের দিকে অগ্রসর হব। তো শিক্ষার্থী বন্ধুরা, প্রথমেই যদি আমরা অধ্যায় সংজ্ঞায় যাই যে অব্যবসায়ী প্রতিষ্ঠান কি, তাহলে তার আগে আমাদের জানা প্রয়োজন ব্যবসায় কি বা ব্যবসায়ী প্রতিষ্ঠান কি, যেটাকে আমরা বলি আর কি। ব্যবসায় কি বা ব্যবসায়ী প্রতিষ্ঠান কি সেটি আগে জানা প্রয়োজন, তবে আমরা সহজে বুঝবো যে অব্যবসায়ী প্রতিষ্ঠান কি। তোমরা জানো শিক্ষার্থী বন্ধুরা, সেটি হচ্ছে যে সকল প্রতিষ্ঠান বা পণ্য ক্রয় বিক্রয়ের মাধ্যমে মুনাফা অর্জন করে বা মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত হয়, তাকে আমরা মূলত ব্যবসা প্রতিষ্ঠান বলে থাকি। সচরাচর তোমরা এই সকল প্রতিষ্ঠান দেখে থাকো। তো তাহলে কি বলছি আমরা, যে সেটা হচ্ছে যে সকল প্রতিষ্ঠান মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত হয় ও প্রতিষ্ঠিত ও পরিচালিত হয়, সে সকল প্রতিষ্ঠানকে আমরা ব্যবসা প্রতিষ্ঠান বলে থাকি। তাহলে এবার যদি আমরা অব্যবসায়ী প্রতিষ্ঠান বা অব্যবসায়ী প্রতিষ্ঠান যদি আমরা বলি, দেখি, তাহলে শুধুমাত্র এতটুকুই যদি আমরা বলি, যে সকল প্রতিষ্ঠান মুনাফা অর্জনের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত ও পরিচালিত হয় না। অর্থাৎ উদ্দেশ্য কি? তাহলে উদ্দেশ্য হচ্ছে জনকল্যাণ, সমাজ কল্যাণ বা সদস্যদের কল্যাণ, তাকেই আমরা বলছি অব্যবসায়ী প্রতিষ্ঠান। যদি উদাহরণ দিই শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমরা পরিষ্কার হয়ে যাবে। সেটি হচ্ছে কি, যেমন স্কুল, কলেজ, মাদ্রাসা, হাসপাতাল, তারপর হচ্ছে ক্লাব, মসজিদ, মন্দির। তাহলে এগুলো হচ্ছে কি শিক্ষার্থী বন্ধুরা? এগুলো হচ্ছে অব্যবসায়ী প্রতিষ্ঠান। তাহলে যদি আমরা এগুলোর নাম শোনার সাথে সাথেই কিন্তু আমরা প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা পেয়ে যাই। কারণ আমরা যদি দেখি, তাহলে স্কুল, কলেজ, মাদ্রাসা, সরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা যদি আমরা দেখি, মসজিদ, মন্দির দেখি, তাহলে এই সকল প্রতিষ্ঠান কখনোই মুনাফা অর্জনের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত ও পরিচালিত হয় না। তাহলে কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত ও পরিচালিত হয়? সমাজের কল্যাণ, জনগণের কল্যাণ, জনসাধারণের কল্যাণ। এটি হচ্ছে এই সকল প্রতিষ্ঠানের মুখ্য উদ্দেশ্য। এই প্রতিষ্ঠানকে আমরা দুটি ভাগে ভাগ করি। মূলত ব্যবসায়িক প্রতিষ্ঠানকে আমরা মূলত দুটি ভাগে ভাগ করে থাকি। সেটি একটি হচ্ছে মুনাফাভোগী অব্যবসায়িক প্রতিষ্ঠান, মুনাফাভোগী। আরেকটি হচ্ছে অমুনাফাভোগী। শিক্ষার্থী বন্ধুরা, প্রথমেই বলেছি যে সকল প্রতিষ্ঠানের উদ্দেশ্য মুনাফা অর্জন নয়, সেগুলোকে আমরা অব্যবসায়ী প্রতিষ্ঠান বলছি। আবার ভাগ করতে গেলে আমরা দেখছি যে দুটি ভাগ, এখানে আবার একটি ভাগ দেখছি আমরা, সেটি হচ্ছে কি মুনাফাভোগী। শিক্ষার্থী বন্ধুরা, মুনাফাভোগী বলতে চরম মুনাফা নয়, সেবা প্রদানের মাধ্যমে অল্প কিছু মুনাফা। যেমন বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, কেজি স্কুল, সিএ ফার্ম বা আইনজীবীদের যে সংঘ, এই সকল প্রতিষ্ঠানকে আমরা বলছি
মুনাফাভোগী প্রতিষ্ঠান। আরো একটি বিষয় ধারণা থাকা প্রয়োজন শিক্ষার্থী বন্ধুরা, সেটি হচ্ছে অব্যবসায়ী প্রতিষ্ঠান কিন্তু মূলত সেবা প্রদানকারী প্রতিষ্ঠান, কোনো পণ্য ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান নয়। অর্থাৎ সেবা প্রদানের মাধ্যমে জনকল্যাণ করাই হচ্ছে এই সকল প্রতিষ্ঠানের কাজ। এবার আসি আমরা অমুনাফাভোগী প্রতিষ্ঠান শিক্ষার্থী বন্ধুরা, সেটা হচ্ছে অব্যবসায়ী প্রতিষ্ঠানের মধ্যে আমরা যে সকল প্রতিষ্ঠান দেখি তার ভিতরে বেশিরভাগই প্রতিষ্ঠানগুলো কিন্তু হচ্ছে অমুনাফাভোগী। যেমন সরকারি স্কুল, সরকারি কলেজ, সরকারি মাদ্রাসা, মসজিদ, মন্দির, ক্লাব, এগুলো হচ্ছে অমুনাফাভোগী প্রতিষ্ঠান। তোমরা অবশ্যই এই মুনাফাভোগী এবং অমুনাফাভোগী প্রতিষ্ঠানগুলো সম্পর্কে আরো বেশি ধারণা দিবে বই থেকে, কারণ এখান থেকে একটি এমসিকিউ বা বহু নির্বাচনী প্রশ্ন এসে থাকে, দিয়ে দেয় যে এই প্রতিষ্ঠানটি মুনাফাভোগী অথবা অমুনাফাভোগী কোনটি সেটি বলতে বলা থাকে। তোমরা অবশ্যই এটি সম্পর্কে ভালো ধারণা নিবে। তা আমরা যে সকল অব্যবসায়ী প্রতিষ্ঠানের কথা বলি শিক্ষার্থী বন্ধুরা, এই সকল অব্যবসায়ী প্রতিষ্ঠানের একটি দুর্বল দিক হচ্ছে এই সকল প্রতিষ্ঠানের হিসাব বিজ্ঞানের সঠিক চর্চা হয় না বা তাদের সঠিক ধারণাও থাকে না। তো যার ফলে তারা মূলত একটি হিসাব তাদের কারবারে বা তাদের ব্যবসায় তারা প্রস্তুত করে থাকে, যেটিকে বলা হয় প্রাপ্তি ও প্রদান হিসাব। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে অব্যবসায়ী প্রতিষ্ঠান মূলত একটি হিসাব তাদের খাতা বা বহিতে তারা তৈরি করে থাকে, সেটি হচ্ছে প্রাপ্তি ও প্রদান হিসাব। তো প্রাপ্তি ও প্রদান হিসাবের দুটি দিক থাকে আর কি। আমরা মূলত এটি একটি বই আকারে বাজারে পাওয়া যায়। আমরা যদি কখনো বই যে সকল দোকানে খাতা বা বই বিক্রি হয়, এই সকল দোকানে গিয়ে যদি আমরা কখনো বলি যে একটু পেমেন্ট এন্ড রিসিপ্ট রেজিস্টার দেন তো, বা তাহলেই তারা একটি বই দিয়ে থাকে, যেখানে যে বইটির নাম মূলত বাংলায় প্রাপ্তি ও প্রদান হিসাব। অব্যবসায়ী প্রতিষ্ঠানে হিসাব সংরক্ষণের জন্য মূলত একটি বই তারা ব্যবহার করে থাকে শিক্ষার্থী বন্ধুরা, সেটি হচ্ছে কি প্রাপ্তি ও প্রদান হিসাব, যার দুটি দিক থাকে তোমরা দেখতে পাচ্ছ। সেটি হচ্ছে একদিকে থাকে হচ্ছে প্রাপ্তি এবং অন্যদিকে থাকে প্রদান। এটা নিয়ে আরো বিশদ আমি আলোচনা একটু পরেই করব শিক্ষার্থী বন্ধুরা, সেটি একটু পরে আমরা ওইদিকে যাই। মূলত আমাদের এই চ্যাপ্টারে বা এই অধ্যায়ে আমাদের কাজ কি, এই অধ্যায়ে আমরা কি করতে চাচ্ছি বা আমাদের করণীয় কি এই অধ্যায়ে, সেটি হচ্ছে এই অধ্যায়ে আমাদের মূলত কাজ হচ্ছে অব্যবসায়ী প্রতিষ্ঠান যেহেতু তারা যে হিসাব রক্ষণ করে সেখানে শুধুমাত্র একটি প্রাপ্তি ও প্রদান হিসাব করে, এবং প্রাপ্তি ও প্রদান হিসাব থেকে প্রতিষ্ঠানের আয় ব্যয় বা চলতি সালের লাভ ক্ষতি চিহ্নিত করা সম্ভব হয় না। এই কারণে আমরা এই অধ্যায়ে যেটা শেখাবো বা আমরা যেটা করব সেটি হচ্ছে এই অব্যবসায়ী প্রতিষ্ঠানের একটি প্রাপ্তি ও প্রদান হিসাব দেয়া থাকবে এবং কিছু অন্যান্য তথ্যাবলী বা কিছু সমন্বয় দেয়া থাকবে। তোমরা জানো শিক্ষার্থী বন্ধুরা, সেটি হচ্ছে সমন্বয় কি, এর আগেও অনেকবার বলেছি। সেটি সমন্বয় হচ্ছে যে সকল দফা নতুন ভাবে অন্তর্ভুক্তকরণ করতে হয় এবং অন্তর্ভুক্তকরণ প্রক্রিয়াগুলোকে মূলত আমরা সমন্বয় বলি বা সমন্বয়করণ বলি। তো তাহলে কি বলছি যে আমাদের অধ্যায়ে একটি প্রাপ্তি ও প্রদান হিসাব দেয়া থাকবে এবং কিছু সমন্বয় দেয়া থাকবে। এখান থেকে আমাদের মূলত তিনটি বিবরণী প্রস্তুত করতে হবে। সেটি হচ্ছে একটি হচ্ছে মূলধন তহবিল। আমাদের মূলধন তহবিল নির্ণয় করতে হবে। কিছুক্ষণ পরে আমি বলবো কিভাবে করে কি করতে হবে। তারপরে হচ্ছে তৈরি করতে হবে একটি হচ্ছে আয় ব্যয় হিসাব বা বিবরণী, আয় ব্যয় হিসাব বা আয় ব্যয় বিবরণী, এবং করতে হবে আর্থিক অবস্থার বিবরণী। তো শিক্ষার্থী বন্ধুরা, সেটি হচ্ছে তাহলে এই তিনটি বিবরণী বা তিনটি হিসাব আমাদের এই অধ্যায়ে করতে হবে। কোথা থেকে করতে হবে, সেটি হচ্ছে তার একটি প্রাপ্তি ও প্রদান হিসাব থাকবে এবং কিছু সমন্বয় থাকবে। এই আয় এবং এই প্রাপ্তি ও প্রদান হিসাব এবং সমন্বয় থেকে আমাদের তিনটি বিবরণী প্রস্তুত করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, আমি প্রথমেই বলেছি সেটি হচ্ছে যে এই অধ্যায়টি সুন্দরভাবে বোঝার জন্য বা সঠিকভাবে সমাধানের জন্য আমাদের হিসাব বিজ্ঞানের যে বেসিক নলেজ বা জ্ঞান বা ধারণা থাকার প্রয়োজন, সেটি কিন্তু লাগবে। আরেকটা বিষয় সেটি বলছি, সেটি হচ্ছে যে এই অধ্যায়টি ধারাবাহিকভাবে শেখার প্রয়োজন আছে। এই কারণে একদম আমার ক্লাসগুলো তোমরা প্রথম থেকেই
মনোযোগ সহকারে লক্ষ্য করতে হবে, কোথা থেকে আমি কোথায় যাচ্ছি, কি করছি, এটি তোমাদের ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে যাওয়ার পূর্বেই আমরা আবার একটু প্রাপ্তি ও প্রদান হিসেবে যাব। তার আগে কিছু বিষয় সম্পর্কে তোমার ধারণা লাগবে, সেটি হচ্ছে এই যে মূলধন জাতীয় আয় বা প্রাপ্তি, আবার মূলধন জাতীয় ব্যয় বা প্রদান, আবার মুনাফা জাতীয় তাহলে মূলধন জাতীয় আয় বা প্রাপ্তি, মূলধন জাতীয় ব্যয় বা প্রদান, মুনাফা জাতীয় আয় বা প্রাপ্তি, মুনাফা জাতীয় ব্যয় বা প্রদান। তাহলে আমরা দেখছি মুনাফা এবং মূলধন, এখানে দুটি বিষয় জড়িত শিক্ষার্থী বন্ধুরা। সেটি হচ্ছে, তাহলে মুনাফা বলতেই আমরা যেটাকে বুঝি সেটা হচ্ছে নিয়মিত, অর্থাৎ যে সকল আমাদের আয় বা প্রাপ্তি নিয়মিত সংগঠিত হয়, প্রতি বছর বা প্রতি মাস বা প্রায় প্রত্যেক বছরই একবার করে সংগঠিত হচ্ছে, সেগুলোকে আমরা বলছি যে মুনাফা জাতীয় আয় বা ব্যয়। যে সকল, আমি আবার বলছি কি, যে সকল আয় বা ব্যয় বা যে সকল প্রাপ্তি বা প্রদান নিয়মিত সংগঠিত হয়। নিয়মিত বলতে কি বুঝছি, প্রতি বছর, যেমন বেতন ভাড়া আমাদের প্রতিনিয়ত দিতে হচ্ছে। আবার যেমন চাঁদা বা হচ্ছে যে লকার ভাড়া, বা হচ্ছে যে চারণ কর, বা হচ্ছে যে পত্রিকা পুরাতন খবরের কাগজ বিক্রয়, বা এই যে নাট্যমঞ্চ নাটকের টিকিট বিক্রয়। তাহলে এই সকল আয় আমরা দেখি যে প্রতিনিয়তই আমরা পেতে থাকি, বা এই সকল খরচ আমরা প্রতিনিয়ত দিতে থাকি, সেগুলোকে আমরা বলছি মুনাফা জাতীয় আয় বা ব্যয়। এবার আসি আমরা মূলধন জাতীয় আয় ব্যয় এবং মূলধন জাতীয় প্রাপ্তি ও প্রদান। শিক্ষার্থী বন্ধুরা, সেটা হচ্ছে কিছু কিছু প্রাপ্তি সংগঠিত হয় কারবারে, যেগুলো হয়তো সারা জীবনে একবার, বা 10 বছর 15 বছর বা 20 বছর পর একবার, অথবা 5 বছর পরে একবার, এরকম প্রাপ্তিকে আমরা মূলত মূলধন জাতীয় প্রাপ্তি বলি। যেমন অনুদানের কথা যদি আমরা চিন্তা করি, তাহলে কোনো বিশিষ্ট ব্যক্তি বা বিশিষ্ট ব্যক্তিবর্গ বা দেশের বরেণ্য কোনো ব্যক্তি যদি কখনো আমাদের কোনো প্রতিষ্ঠানকে কোনো টাকা পয়সা বা জমি বা অন্য কিছু প্রদান করে, নির্দিষ্ট কোনো উদ্দেশ্যে প্রদান করতে পারে, উন্নয়নের জন্য প্রদান করতে পারে, তহবিল গঠনের জন্য প্রদান করতে পারে, তাহলে এরকম অনুদান শিক্ষার্থী বন্ধুরা দেখা যাচ্ছে সারা জীবনে একবার, 10 বছর পর একবার, 5 বছর পরে একবার। তাহলে এইরকম প্রাপ্তিগুলো সংগঠিত হয় দীর্ঘদিন পর। যেমন আমরা বলতে পারি যে আসবাবপত্র বিক্রয়, তো একটা অব্যবসায়ী প্রতিষ্ঠান, তাদের যেহেতু ক্রয় বিক্রয় করা তাদের উদ্দেশ্য নয়, তাদের সেবা প্রদান করা উদ্দেশ্য, তাহলে তারা আসবাবপত্র বিক্রয় সচরাচর করবে না বা করে থাকে না। হয়তো 5 বছর পরে একটি আসবাবপত্র পুরাতন হয়ে গেল, তখন বিক্রি করলো, সেটি ভিন্ন কথা। সেক্ষেত্রে একবার সংগঠিত হবে দীর্ঘদিন পরে। আবার দেখা যাচ্ছে কি বিনিয়োগ ভাঙানো, তো 10 বছরের একটা বিনিয়োগ ছিল, 10 বছর পর সেটি ভাঙিয়েছে, এরকম। তারপর দেখা যাচ্ছে উইলকৃত ধন সম্পদ। উইলকৃত ধন সম্পদ কি, কোন একজন ব্যক্তি মারা যাওয়ার পূর্বে একটি ক্লাবকে, একটি মসজিদকে, একটি মাদ্রাসাকে একটি সম্পদ দান করে গেছে, এটিকে আমরা বলছি উইলকৃত ধন দৌলত। এটি হয়তো সারা জীবনে একবারই সংগঠিত হবে। তাহলে এরকম প্রাপ্তিগুলোকে আমরা বলছি কি মূলধন জাতীয় প্রাপ্তি, অর্থাৎ দীর্ঘদিন বা প্রতিষ্ঠানের সারা জীবনে একবার হয়তো পাওয়া যেতে পারে। তাহলে মূলধন জাতীয় প্রদান কি, বা খরচ বা ব্যয় বা প্রদান কি, একই রকম শিক্ষার্থী বন্ধুরা। সেটি হচ্ছে দীর্ঘদিনের যে আমরা এভাবে বলে থাকি যে সম্পদ দীর্ঘদিন আমাদেরকে সেবা প্রদান করে, বা যে সম্পদের সেবা আমরা দীর্ঘদিন পেয়ে থাকি, বা যে প্রদান বা যে ব্যয়ের সেবা আমরা দীর্ঘদিন পেয়ে থাকি, উপযোগ দীর্ঘদিন ভোগ করে থাকি, সেই সকল ব্যয়কে বা সেই সকল খরচকে বা প্রদানকে আমরা বলছি মূলধন জাতীয় ব্যয় বা প্রদান। যেমন আসবাবপত্র কিনলাম, আসবাবপত্র ক্রয়, যেমন হচ্ছে যে পুস্তক ক্রয়, যেমন হচ্ছে ভূমি উন্নয়ন, যেমন হচ্ছে বৈদ্যুতিক সংস্থাপন ব্যয়। তাহলে এই সকল ব্যয়গুলোকে আমরা বলছি কি মূলধন জাতীয় ব্যয় বা প্রদান। শিক্ষার্থী বন্ধুরা, এই মূলধন জাতীয় আয় ব্যয় বা প্রাপ্তিও প্রদান এবং মুনাফা জাতীয় আয় ব্যয় বা প্রাপ্তিও প্রদান, এই অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। তোমাদেরকে অবশ্যই এই দুটো টপিক এবং এই টপিকের অন্তর্ভুক্ত যে দফাগুলো রয়েছে সেই দফাগুলো সম্পর্কে তোমাদের একদম স্পষ্ট বা স্বচ্ছ ধারণা থাকতে হবে। এখানে কোনো প্রকার কনফিউশন থাকা চলবে না।
তো নরমালি এই অধ্যায়ে যে সকল মুনাফা জাতীয় আয় ব্যয় বা প্রাপ্তীয় প্রদান, আবার মূলধন জাতীয় আয় ব্যয় বা প্রাপ্তীয় প্রদানগুলো থাকে শিক্ষার্থী বন্ধুরা, সেগুলো সম্পর্কে আমি তোমাদের একটু ধারণা বা তোমাদের যাতে মুখস্থ করতে বা মনে রাখতে সুবিধা হয় শিক্ষার্থী বন্ধুরা, এরকম দফাগুলো আমি তোমাদের এখন দেখিয়ে দিচ্ছি। তোমরা অবশ্যই এগুলো খাতায় তুলে নিবে এবং তোমরা একবার হলেও বাসায় পড়বে বা দেখবে এবং অঙ্ক করার সময় উল্টিয়ে উল্টিয়ে দেখতে পারো, সেক্ষেত্রে তোমাদের এটি মনে থাকবে। তো শিক্ষার্থী বন্ধুরা, চলে যাই আমরা এই মূলধন জাতীয় প্রাপ্তি প্রদান এবং মুনাফা জাতীয় প্রাপ্তীয় প্রদান এই সকল দফাগুলো সম্পর্কে একটু ধারণা নিয়ে আসি। তাহলে প্রথমেই আমি তোমাদের দেখাবো মূলধন জাতীয় প্রাপ্তি কোনগুলোকে আমরা বলছি। ব্যবসায়ী প্রতিষ্ঠানের মূলধন জাতীয় প্রাপ্তি কোনগুলোকে আমরা বলছি শিক্ষার্থী বন্ধুরা, সেটি একটু তোমরা মনোযোগ সহকারে দেখো এবং অবশ্যই খাতায় তোমরা তুলে নাও, অবশ্যই খাতায় তোমরা তুলে নিবা। তো শিক্ষার্থী বন্ধুরা, যদি দেখি আমরা সেটা এখানে আছে যে মূলধন জাতীয় প্রাপ্তি। প্রথমে দেখি মূলধন জাতীয় প্রাপ্তি। তো মূলধন জাতীয় প্রাপ্তি ব্যবসায়ী প্রতিষ্ঠানের ক্ষেত্রে মূলধন জাতীয় প্রাপ্তিগুলো একটু ভিন্ন। যেমন যদি আমি চিন্তা করি শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভাবতে পারো এভাবে করে যে যদি কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠান হয়, তো ব্যবসায়ী প্রতিষ্ঠানে কোনো বিশিষ্ট ব্যক্তি বা বরেণ্য কোনো ব্যক্তি কখনোই তার জমি দান করবে না, কারণ ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিক কে? একজন ব্যক্তি। কিন্তু অব্যবসায়ী প্রতিষ্ঠানের কোনো মালিক নেই। অব্যবসায়ী প্রতিষ্ঠানের থাকবে হচ্ছে সদস্য, যারা এই প্রতিষ্ঠানটাকে চালিয়ে নিবে। যেমন তোমরা যদি তোমরা দেখতে পারো, সেটি হচ্ছে তোমাদের এলাকায় যদি কোনো মসজিদ থাকে, তাহলে মসজিদটি কোনো ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান। তোমাদের ওখানে যদি কোনো স্কুল থাকে, স্কুল কি কোনো ব্যক্তি মালিকানা প্রতিষ্ঠান? না। শিক্ষার্থী বন্ধুরা, এর মালিক কারা? এর মালিক নেই, মূলত সদস্য থাকবে যারা এই প্রতিষ্ঠানটিকে চালিয়ে নিবে বা পরিচালনা করে থাকে। যেমন আমরা যদি ক্লাবের কথা চিন্তা করি, ক্লাবের কোনো মালিক নেই, তাহলে ক্লাবটি পরিচালনা করে কারা? ক্লাবটি পরিচালনা করে সদস্যরা। তাদের যে সদস্যদের চাঁদা বা এই যে অন্যান্য জায়গা থেকে কিছু তহবিল প্রাপ্তি বা আয় প্রাপ্তি সংগঠিত হয়, সেটি দিয়ে ক্লাব পরিচালিত হয়। তো যেখানে ছিলাম শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখি এরকম প্রতিষ্ঠান অর্থাৎ অব্যবসায়ী প্রতিষ্ঠানের মূলধন জাতীয় আয় বা প্রাপ্তি কোনগুলো তোমরা অবশ্যই খাতায় তুলে নিবে শিক্ষার্থী বন্ধুরা। তাহলে দেখি আমরা প্রথমেই দেখি আসলে হচ্ছে অনুদান। অনুদান কিছুক্ষণ আগে আমি বলেছি, সেটি হচ্ছে বিশিষ্ট কোনো ব্যক্তি, বরেণ্য কোনো ব্যক্তি, এলাকার প্রভাবশালী কোনো ব্যক্তি যদি প্রতিষ্ঠানকে এককালীন কোনো থোক বরাদ্দ বা কিছু পরিমাণ টাকা কোনো নির্দিষ্ট উদ্দেশ্য হতে পারে, আবার উদ্দেশ্যে ছাড়াও হতে পারে, এককালীন এভাবে দান স্বরূপ দিয়ে দেন বা প্রদান করেন, তখন তাকে আমরা বলছি অনুদান। এরকম অনুদান প্রায় অব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো পেয়ে থাকে। এবার আসি আমরা দেখি, সেটা হচ্ছে আজীবন সদস্যের চাঁদা। আজীবন সদস্য চাঁদা, একটি প্রতিষ্ঠানে দুই ধরনের সদস্য থাকতে পারে। আমরা দেখেছি, সেটা সচরাচর দেখে থাকি, সেটি হচ্ছে যে বার্ষিক সদস্য, অর্থাৎ প্রতি বছরই কিছু কিছু প্রতিষ্ঠান আছে প্রতি বছরই তাদেরকে তাদের সদস্য নবায়ন করতে হয়। শিক্ষার্থী বন্ধু, নবায়ন করা বলতে বুঝি আমরা যেটাই, সেটি হচ্ছে প্রত্যেক বছরই তাদেরকে চাঁদা দিতে হয়। চাঁদা প্রদান করলে সদস্য থাকবে, চাঁদা প্রদান না করলে সদস্য থাকবে না। আমার কিছু সদস্য আছে যারা এককালীন চাঁদা প্রদান করে আজীবনের জন্য সদস্য হয়ে যায়। তো আমি কিছুক্ষণ আগে আমি বলেছি, সেটি হচ্ছে যে সকল আয় বা প্রাপ্তি নিয়মিত সংগঠিত হয় শিক্ষার্থী বন্ধুরা, সেটি হচ্ছে মুনাফা জাতীয় আয় বা প্রাপ্তি। আর যেটি দীর্ঘদিনে একবার, সারা জীবনে একবার, বা 10 বছর পর একবার, বা হয়তো আর কখনো একবার হয়েছে আর কোনোদিনও সংগঠিত হবে না, এমন প্রাপ্তিকে আমরা বলছি মূলধন জাতীয় আয় বা প্রাপ্তি। তাহলে আজীবন সদস্যের চাঁদা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি, কারণ একজন সদস্য আজীবন অর্থাৎ একদম মৃত্যু পর্যন্ত একবার চাঁদা দিলেই তিনি একবারে এই প্রতিষ্ঠানের সদস্য হবেন। এরপরে আমরা দেখি উইলকৃত ধন দৌলত। শিক্ষার্থী বন্ধুরা, উইলকৃত ধন দৌলত সম্পর্কে আমি কিছুক্ষণ আগে বলেছি, যদি কোনো ব্যক্তি মৃত্যুর পূর্বে বা জীবদ্দশায় কোনো অব্যবসায়ী প্রতিষ্ঠানকে কোনো সম্পত্তি লিখে দিয়ে যান বা উইল করে যান, তখন তাকে আমরা বলছি উইলকৃত ধন দৌলত। বিশেষ তহবিল অনুদান প্রাপ্তি। শিক্ষার্থী বন্ধুরা, অনেক সময় আমরা দেখি যে বিভিন্ন স্কুল বা মাদ্রাসা যদি আমরা দেখি বা মসজিদ দেখি, সেখান থেকে কিছু দরিদ্র ছেলে মেয়েদের বৃত্তি প্রদান করা হয়ে থাকে। তো ঋণ বা কর্য গ্রহণ। শিক্ষার্থী বন্ধুরা, সেটি হচ্ছে যদি কোনো প্রতিষ্ঠান এরকম ঋণ গ্রহণ করে, সেটি দীর্ঘ মেয়াদের জন্য 10 বছর, 15 বছর, 20 বছর, তবে সেটাকে আমরা বলছি মূলধন জাতীয় প্রাপ্তি।
পুরাতন সম্পত্তি বিক্রয়। পুরাতন সম্পত্তি বলতে পুরাতন আসবাবপত্র বিক্রয়, পুরাতন টেবিল চেয়ার, অনেক সময় আসবাব সরঞ্জাম, এসব ফ্যান, অফিস সরঞ্জাম থাকতে পারে। মাঝে মাঝে দেখি কলকবজা ফ্যান, টেবিল চেয়ার, বেঞ্চ, এগুলো যদি কখনো পুরাতন বিক্রি করা হয় শিক্ষার্থী বন্ধুরা, তবে সেটিকে আমরা বলছি পুরাতন সম্পত্তি বিক্রয়। সেটিও কিন্তু মূলধন জাতীয় প্রাপ্তি। তাহলে তোমরা এই 6টি অবশ্যই তোমরা লিখে নিবে এবং মনে রাখবে। এরপরে যদি দেখি আমরা শিক্ষার্থী বন্ধুরা, সেটা মূলধন জাতীয় ব্যয় বা প্রদান। মূলধন জাতীয় ব্যয় তাহলে একই রকম ভাবে যে সকল ব্যয় বা প্রদান দীর্ঘদিনের জন্য বা দীর্ঘদিন ধরে একবার প্রদান করা শিক্ষার্থী বন্ধুরা, সেগুলোকে আমরা বলছি মূলধন জাতীয় ব্যয় বা প্রদান। এরকম ব্যয় আছে আসবাবপত্র ক্রয়, খেলাধুলা সরঞ্জাম ক্রয়, বই বা পুস্তক ক্রয়, বৈদ্যুতিক সংস্থাপন ব্যয়, ভূমি উন্নয়ন, বিনিয়োগ ক্রয়, প্রাঙ্গণ উন্নয়ন। আমি এখানে লিখে দিয়েছি যে কোনো স্থায়ী সম্পত্তি ক্রয়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই আমরা এগুলো মনে রাখবো এবং খাতায় লিখে রাখবো এবং অবশ্যই অধ্যায় শুরু করার পূর্বে এগুলো একবার হলেও পড়বো। এরপরে আসি শিক্ষার্থী বন্ধুরা, আমরা মুনাফা জাতীয় আয় ব্যয়গুলো একবার দেখে আসি শিক্ষার্থী বন্ধুরা। তাহলে মুনাফা জাতীয় আয় ব্যয়গুলো আমরা একবার দেখি। তাহলে মুনাফা জাতীয় আয় ব্যয় যদি আমরা দেখি শিক্ষার্থী বন্ধু, তাহলে মুনাফা জাতীয় আয় ব্যয় কোনগুলো, যে একটু আগে বলেছি আমি, সেটি হচ্ছে যে সকল আয় প্রতিনিয়ত প্রতি বছরই আমরা একবার করে পাচ্ছি, প্রতি মাসে পাচ্ছি, প্রায় পাচ্ছি, এমন আয়গুলোকে আমরা বলছি মুনাফা জাতীয় আয় বা প্রাপ্তি। শিক্ষার্থী বন্ধুরা, তারা চাঁদা হচ্ছে অব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রধান আয়। মুনাফা জাতীয় আয়ের ভিতরে প্রধান আয় হচ্ছে চাঁদা। অর্থাৎ আমি প্রথমেই বললাম সেটি হচ্ছে যে আমরা জানি অব্যবসায়ী প্রতিষ্ঠান মূলত পরিচালিত হয় সদস্যদের দ্বারা, সদস্যদের চাঁদা থেকেই প্রতিষ্ঠানটি পরিচালিত হয়। তাহলে সেক্ষেত্রে কি অব্যবসায়ী প্রতিষ্ঠানের মুখ্য আয় বা আয়ের প্রধান উৎসই কিন্তু চাঁদা। এরপরে দেখি ভর্তি ফিস বা প্রবেশ ফি। যদিও এই ভর্তি ফিস এবং প্রবেশ ফি এবং ভর্তি ফিস এই দুটি বিষয়ে যদি সুস্পষ্ট কোনো নির্দেশনা অঙ্কে দেয়া না থাকে শিক্ষার্থী বন্ধুরা, আমি আবার বলছি, ভর্তি ফিস এবং প্রবেশ ফি সম্পর্কে অঙ্কে বা উদ্দীপকে যদি সুস্পষ্ট কোনো নির্দেশনা দেয়া না থাকে, তবে এই দুটি দফাকে আমরা মুনাফা জাতীয় আয় বা প্রাপ্তি হিসেবে বিবেচনা করব। এরপরে আসে হল ভাড়া, লকার ভাড়া, চারণ কর, বিনিয়োগের সুদ প্রাপ্তি, পুরাতন খবরের কাগজ বিক্রয়, নাটকের টিকিট বিক্রয়, চা চক্র হতে আয়, ক্যান্টিন বা রেস্টুরেন্ট হতে আয়, বক্তৃতা হতে আয়, ম্যাগাজিন বিক্রয়, বিজ্ঞাপন বাবদ আয়। শিক্ষার্থী বন্ধুরা, সেটি হচ্ছে তোমাদের জন্য একটি ভালো দিক হচ্ছে আমার ক্লাসের বা আজকের এই ক্লাসের, সেটি হচ্ছে আমি এই দফাগুলো নির্বাচনের ক্ষেত্রে যে বিষয়টি আমি লক্ষ্য করেছি বা দেওয়ার চেষ্টা করেছি সেটি হচ্ছে তোমরা যে কোনো বই থেকেই যদি এই অধ্যায়ের অঙ্কগুলো সমাধান করতে যাও, তাহলে তোমরা যে প্রাপ্তি প্রদানগুলো পাবে সেগুলো মূলত এর বাইরে কোনো দফা তোমরা দেখতে পাবে না। অর্থাৎ মোটামুটি সব বইতেই দেখবে যে তোমরা এই সকল দফায় রয়েছে, এর বাইরে তেমন একটি দফা তোমরা দেখতে পারবে না। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এই ছিল মুনাফা জাতীয় আয় বা প্রাপ্তি। অবশ্যই তোমরা খাতায় তুলে নিচ্ছ। মুনাফা জাতীয় ব্যয় বা প্রদান যদি আমরা দেখি শিক্ষার্থী বন্ধু, তাহলে এখানে দেখবো বেতন ও মজুরি, ভাড়া, কর ও অভিকর, ছাপা ও মনিহারি অথবা মুদ্রণ খরচ। আরো কিছু মুনাফা জাতীয় ব্যয় আমরা দেখবো শিক্ষার্থী বন্ধুরা, সেটি হচ্ছে আরো কিছু মুনাফা জাতীয় ব্যয় আমি তোমাদের দেখাবো শিক্ষার্থী বন্ধুরা। তোমরা অবশ্যই মনোযোগ সহকারে দেখো, খাতায় তুলে নাও এবং অঙ্ক করার আগে অবশ্যই তোমরা এগুলো চর্চা করবে। তাহলে দেখি আমরা শিক্ষার্থী বন্ধুরা, সেটি হচ্ছে এখানেও কিছু মুনাফা জাতীয় ব্যয় আরো দেখেছি আমি, তোমরা খেয়াল করো। সেটি হচ্ছে বিজ্ঞাপন, মেরামত ও নবায়ন, পত্রিকা ও সাময়িকী ক্রয়, বিদ্যুৎ খরচ, বিজলি বাতি খরচ, প্রাঙ্গণ কর, আপ্যায়ন, দান খয়রাত, অবচয়, নাটকের খরচ বা নাট্যাভিনয় খরচ, খেলাধুলার খরচ, বার্ষিক ভোজের ব্যয়, খাদ্য সামগ্রী ক্রয়,
প্রাঙ্গণ রক্ষকের মজুরি বা প্রাঙ্গণ রক্ষণাবেক্ষণ খরচ, যেটাকে আমরা বলি সবুজ প্রাঙ্গণ রক্ষণাবেক্ষণ খরচ, অফিস খরচ, নিরীক্ষা ফি, ডাক ও তার, টেলিফোন বিল, ডাক টিকিট, পৌরকর, উপযোগ খরচ, বিবিধ খরচাবলী, ঋণের সুদ। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই, আমি আবার বলছি, অবশ্যই তোমরা ভিডিও থামিয়ে এই আয় ব্যয়গুলো তুলে নিবে। তাহলে এই ছিল একটি প্রতিষ্ঠানের মুনাফা জাতীয় আয় ব্যয় এবং মূলধন জাতীয় আয় ব্যয় বা প্রাপ্তিও প্রদান। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমি একটি ভিন্ন বিষয়ে আলোচনা করব এখন। সেটি হচ্ছে, আমি প্রথমেই শুরুতে বলেছি আমরা যে এই অধ্যায়ে আমাদের তিনটি আমাদের হিসাব বা বিবরণী প্রস্তুত করতে হবে। একটি হচ্ছে আমাদের মূলধন তহবিল নির্ণয় করতে হবে, 2 নম্বর হচ্ছে আমাদের আয় ব্যয় হিসাব বা বিবরণী প্রস্তুত করতে হবে, আরেকটি হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী আমাদের তৈরি করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, সেটি হচ্ছে যে আর কি দেয়া থাকবে একটি প্রাপ্তি ও প্রদান হিসাব এবং দেয়া থাকবে হচ্ছে কিছু সমন্বয়। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই একদিনেই পুরো নিয়ম যদি আমি তোমাদের বলে দিই বা শেষ করে দিই, তাহলে দীর্ঘ সময় চলবে এই ক্লাস। তা না করে আমি এই নিয়মের ক্লাসটিকে দুটি অংশে বিভক্ত করে যদি তোমাদের কাছে উপস্থাপন করি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, ধারণ করতে সুবিধা হবে এবং ক্লাসের যে দৈর্ঘ্য হবে সেটি মনে হয় ঠিক হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আর একটু বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে, এই যে প্রাপ্তি ও প্রদান হিসাব থাকবে, এর প্রাপ্তির দিকে কি থাকবে এবং সেটি কোথায় যাবে বা তার কাজটা কি হবে, আবার প্রদানের দিকে কি থাকবে এবং তার কাজ কি হবে বা কোথায় যাবে, সেটি আমি তোমাদের এখন দেখাবো। এবং শিক্ষার্থী বন্ধুরা, এটি হচ্ছে এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তোমরা অবশ্যই মনোযোগের সাথে বিষয়টি দেখবে এবং যদি বুঝতে অসুবিধা হয় শিক্ষার্থী বন্ধুরা, যদি কোনো প্রশ্ন করতে ইচ্ছা হয়, তাহলে অবশ্যই তোমরা তা আমাকে প্রশ্ন করবে ইনবক্সে, অথবা ফোন করবে, অথবা কমেন্ট বক্সে লিখে দিলেও আমি তার উত্তর তোমাদের দেব। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এবার আমি তোমাদের গভীর মনোযোগ আকর্ষণ করছি, কারণ আমি বারবার বলছি, এটি এখন যা তোমাদের আমি দেখাবো সেটি হচ্ছে এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বা টপিক। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমরা মনোযোগের সাথে দেখো। এটি হচ্ছে একটি প্রাপ্তি ও প্রদান হিসাব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ উপরে লেখা আছে প্রাপ্তি ও প্রদান হিসাবে কোন দফা কোথায় যাবে। এটি খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমি কোনো বিবরণীতে যাচ্ছি না, কোন বিবরণী কিভাবে প্রস্তুত করতে হবে সেখানে যাচ্ছি না শিক্ষার্থী বন্ধুরা। এটি আমি বললাম আগে, আমি নিয়মের ক্লাসটি তোমাদের সাথে 2 দিনই নেব, এবং যাতে তোমরা সেটি ধারণ করতে পারো তোমাদের মধ্যে এবং তোমরা যেন এটি মনে রাখতে পারো। তো শিক্ষার্থী বন্ধুরা, সেটি হচ্ছে এটি একটি, দেখো এখানে দুটো অংশ রয়েছে, একটি হচ্ছে প্রাপ্তি সমূহ, প্রদান সমূহ। এটা এদিকে হচ্ছে প্রাপ্তি, এদিকে হচ্ছে প্রদান। তাহলে প্রাপ্তির দিকে কি থাকে এবং কোথায় যাবে, প্রদানের দিকে কি থাকে এবং কোথায় যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, যদি আমি প্রাপ্তির দিক দেখি, তাহলে প্রথমেই দেখছি আমি প্রারম্ভিক নগদ উদ্বৃত্ত। তাহলে প্রাপ্তির দিকে শুরুতেই দেয়া থাকবে প্রারম্ভিক নগদ উদ্বৃত্ত। কোথায় দেখাতে হবে? এটি মূলধন তহবিলের সম্পদ হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের বিবরণী কয়টি? 3টি। মূলধন তহবিল, আয় ব্যয় হিসাব বা বিবরণী এবং আর্থিক অবস্থা বিবরণী। শিক্ষার্থী বন্ধুরা, এই সকল দফা নিয়ে আমি আগামী ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব। শুধু আজকে কোথায় কোনটি যাবে এটি তোমরা একবার দেখে নাও এবং খাতায় তুলে নাও, এবং এটি আবার আগামী ক্লাসেও কিন্তু আমি এই বিষয়টি আবার উপস্থাপন করব যখন আমি বাকি বিবরণীগুলো নিয়ে আলোচনা করব তখন। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে প্রথমেই প্রাপ্তির দিকে কি থাকবে? প্রারম্ভিক নগদ উদ্বৃত্ত থাকবে শিক্ষার্থী বন্ধুরা, যেটি কোথায় যাবে? মূলধন তহবিলের সম্পদ হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। 2, চলতি সালের মুনাফা জাতীয় আয় থাকবে। শিক্ষার্থী বন্ধুরা, চলতি সালের মুনাফা জাতীয় আয়। কেন চলতি সালের এই কথাটা কেন বলছি শিক্ষার্থী বন্ধুরা? প্রাপ্তি ও প্রদান হিসাবে মূলত সকল ধরনের প্রাপ্তি
নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান থাকে। আমি আবার বলছি শিক্ষার্থী বন্ধুরা, প্রাপ্তি ও প্রদান হিসেবে মূলত সকল ধরনের নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান অন্তর্ভুক্ত থাকে। তাহলে চলতি সালের মুনাফা জাতীয় আয় বলার এটি কারণ হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা, অনেক সময় আমরা দেখতে পাবো, আমরা নিচে দেখব, সেটি হচ্ছে যে বিগত বছরের অনাদায়ী আয় বা বকেয়া আয় আসতে পারে। যদি আমি এই বছরে পেয়ে থাকি চলে আসবে। আবার পরবর্তী বছর বা অগ্রিম কোনো বছরের যদি আয় কেউ দেয় তাহলে সেটি যদি নগদে আমরা পেয়ে থাকি সেটিও চলে আসবে। আবার আমি এটা আসবাবপত্র বিক্রি করে টাকা পেলাম, সেটিও এখানে কিন্তু আসবে। এই কারণে এখানে লিখে দিয়েছি শিক্ষার্থী বন্ধু, সেটি হচ্ছে চলতি সালের মুনাফা জাতীয় আয়। তাহলে চলতি সালের মুনাফা জাতীয় আয় যদি প্রাপ্তির দিকে থাকে তাহলে সেটি কোথায় যাবে? আয় ব্যয় হিসাবে ক্রেডিট হবে। ক্রেডিট হবে বলতে আয়ের দিকে যাবে শিক্ষার্থী বন্ধুরা। তাহলে আমরা দেখছি কি যে প্রারম্ভিক নগদ উদ্বৃত্ত যদি থাকে তাহলে কোথায় যাচ্ছে? মূলধন তহবিলে সম্পদ। চলতি সালের মুনাফা জাতীয় আয় যদি প্রাপ্তির দিকে থাকে তাহলে কোথায় যাবে? আয় ব্যয় হিসাবে ক্রেডিট হবে। এরপরে দেখছি 3 নম্বরে মূলধন জাতীয় প্রাপ্তি। কিছুক্ষণ আগে এই সব বিষয় নিয়ে আলোচনা করেছি শিক্ষার্থী বন্ধুরা, সেটি হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি যদি থাকে তাহলে কোথায় যাবে? আর্থিক অবস্থার বিবরণীতে দায় হবে। আর্থিক অবস্থার বিবরণীতে দায় হবে। মূলধন জাতীয় প্রাপ্তি, বিগত বছরের অনাদায়ী আয় প্রাপ্তি। খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, সেটা কি? বিগত বছরের অনাদায়ী আয় প্রাপ্তি, যেটি একটু আগে বললাম। এখানে ছিল চলতি সালের মুনাফা জাতীয় আয়, আর এখানে কি বলছি? বিগত বছরের অনাদায়ী আয় প্রাপ্তি যদি থাকে মূলধন তহবিলে সম্পদ হবে। তোমরা অবশ্যই এটি মুখস্থ করবে এবং লিখে নিবে এবং আত্মস্থ করবে শিক্ষার্থী বন্ধুরা। আমি আবার বলছি, এটি হচ্ছে এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে আসি আমরা শিক্ষার্থী বন্ধু, সেটি হচ্ছে পরবর্তী বছরের অগ্রিম প্রাপ্তি। অর্থাৎ প্রথমে গেল চলতি, যেটি আয় ব্যয় হিসাবে ক্রেডিট। বিগত বছরের অনাদায়ী আয় প্রাপ্তি, যেটি গেল মূলধন তহবিলের সম্পদ। পরবর্তী বছরের অগ্রিম প্রাপ্তি, অর্থাৎ আগামী বছরের জন্য যদি কোনো আয় আমরা পেয়ে যাই আর্থিক অবস্থার বিবরণীতে দায় হবে। এরপরে আসি লাস্ট টপিক, পুরাতন সম্পত্তি বিক্রয় অথবা বিনিয়োগ ভাঙানো বাবদ প্রাপ্তি। যদি কোনো পুরাতন সম্পত্তি আমরা বিক্রি করি বা আমরা যদি কোনো বিনিয়োগ ভেঙে ফেলি শিক্ষার্থী বন্ধুরা, তাহলে সেটি কোথায় যাবে? আর্থিক অবস্থার বিবরণীতে সংশ্লিষ্ট সম্পদ থেকে বা বিনিয়োগ থেকে বাদ যাবে। তাহলে প্রাপ্তির দিকে কয়টি টপিক শিক্ষার্থী বন্ধুরা? মাত্র 6টি টপিক, এবং এটি মনে রাখা মোটেই কঠিন কিছু নয়। আমি আবার বলছি, প্রারম্ভিক উদ্বৃত্ত থাকলে আমাদের বিবরণে 3টি, তোমাকে প্রথমে মাথায় রাখতে হবে আমাদের বিবরণে 3টি। একটি হচ্ছে মূলধন তহবিল, একটি হচ্ছে আয় ব্যয় বিবরণী বা হিসাব, একটি হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। তাহলে 3টি টপিক যদি আমি মাথায় রাখি শিক্ষার্থী বন্ধুরা, তাহলেই কিন্তু কাজ শেষ। সেটি হচ্ছে কি? প্রথমেই থাকবে প্রারম্ভিক নগদ উদ্বৃত্ত, যেটি থাকবে মূলধন তহবিলে সম্পদ। চলতি সালের মুনাফা জাতীয় আয় যদি থাকে আয় ব্যয় হিসাবে ক্রেডিট বা আয়ের দিকে। মূলধন জাতীয় প্রাপ্তি যদি থাকে তাহলে আর্থিক অবস্থার বিবরণীতে দায়ের দিকে। বিগত বছরের অনাদায়ী আয় প্রাপ্তি যদি থাকে, অর্থাৎ এই বছরের না, আগামী বছরের না, বিগত বছরের যদি কোনো আয় এই বছরে আমরা পেয়ে থাকি এবং প্রাপ্তি ও প্রদান হিসেবে প্রাপ্তির দিকে থাকে, তবে সেটি চলে যাবে মূলধন তহবিলে সম্পদের দিকে। 5, পরবর্তী বছরের অগ্রিম প্রাপ্তি, অর্থাৎ আগামী বছরের জন্য যদি কোনো আমরা আয় পেয়ে থাকি তাহলে সেটা যাবে কোথায়? আর্থিক অবস্থার বিবরণীতে দায়। লাস্ট, পুরাতন সম্পত্তি বিক্রয় অথবা বিনিয়োগ ভাঙানো বাবদ প্রাপ্তি যদি থাকে তাহলে আর্থিক অবস্থার বিবরণীতে ওই সম্পদ থেকে বা ওই বিনিয়োগ থেকে বাদ যাবে। তাহলে প্রাপ্তির দিক শেষ। এবার আসি প্রদানের দিক শিক্ষার্থী বন্ধুরা, সেটি হচ্ছে কি? যদি মূলধন জাতীয় ব্যয় থাকে, মূলধন জাতীয় ব্যয়, একটু আগে বলেছি মূলধন জাতীয় ব্যয় কোনগুলো শিক্ষার্থী বন্ধুরা? যেটা দীর্ঘমেয়াদের জন্য একবার করা হয়, যে সকল ব্যয় থেকে আমরা দীর্ঘকালীন বা অনেক দিন যাবত সুবিধা পেয়ে থাকি বা পাবো, সেগুলোকে আমরা বলছি মূলধন জাতীয় ব্যয়। যদি মূলধন জাতীয় ব্যয় থাকে শিক্ষার্থী বন্ধুরা, এবং একটি জিনিস তোমরা মনে রাখবে সবসময়, মূলধন জাতীয় ব্যয় মানেই হচ্ছে সম্পদ অর্জন। মূলধন জাতীয় ব্যয় মানেই সম্পদ অর্জন, অর্থাৎ সম্পদ অর্জনের জন্য যে ব্যয় সেটিকে আমরা বলছি মূলধন জাতীয় ব্যয়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, মূলধন জাতীয় ব্যয় সমূহ যদি থাকে তাহলে আর্থিক অবস্থার বিবরণীতে সম্পদ হবে। চলতি সালের মুনাফা জাতীয় ব্যয়, এখানে যেমন বলেছিলাম চলতি সালের মুনাফা জাতীয় আয়, একই রকম ভাবে চলতি সালের মুনাফা জাতীয় ব্যয় যদি থাকে প্রদানের দিকে, তবে যাবে আয় ব্যয় হিসাবে ডেবিট দিকে হবে। ওকে, এরপরে বিগত বছরের বকেয়া খরচ বা দায় পরিশোধ। শিক্ষার্থী বন্ধুরা, অনেক সময় আমরা দেখব সেটা হচ্ছে বিগত বছরের বকেয়া কোনো খরচ বা আমরা দায় এবছরে পরিশোধ করেছি, তাহলে সেটি প্রদানের দিকে থাকবে। সেক্ষেত্রে এটি মূলধন তহবিলে দায় হবে। এরপরে অগ্রিম খরচ, অর্থাৎ এই বছরের না, বিগত বছরের না,
পরবর্তী বছরের জন্য যদি কোনো অগ্রিম খরচ আমরা পরিশোধ করে থাকি শিক্ষার্থী বন্ধুরা, সেটি যাবে কোথায়? আর্থিক অবস্থার বিবরণীতে সম্পদ হবে। এরপরে আর শিক্ষার্থী বন্ধুরা বিশেষ তহবিল হতে খরচ। বিশেষ তহবিল হতে খরচ বলতে কিছুক্ষণ আগে আমি যখন মুনাফা মূলধন জাতীয় প্রাপ্তি তোমাদের আমি পড়াচ্ছিলাম শিক্ষার্থী বন্ধুরা, তখন তোমরা দেখেছো ওই জায়গায় বিশেষ তহবিলে অনুদান প্রাপ্তি। তখন আমি বললাম এমনটি, যদি কোনো স্কুল বা কোনো প্রতিষ্ঠান বা কোনো মাদ্রাসা বা কোনো ক্লাব বৃত্তি প্রদান করে এবং তাদের একটি তহবিল থাকে বৃত্তি তহবিল, এবং এই তহবিলে অনুদান মাঝে মাঝে পাওয়া যায়, অনেক বিশিষ্ট ব্যক্তি এরকম তহবিলে অনুদান প্রদান করে থাকেন। যেমন তোমরা সচরাচর দেখে থাকবে, সেটি হচ্ছে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান, অর্থাৎ প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীর একটি ত্রাণ তহবিল রয়েছে। অনেক বিশিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠান বা সংঘ তারা এই তহবিলে অনুদান বা দান করে থাকেন। তো এখন বিশেষ তহবিল হতে খরচ বলতে ওইরকম কোন বিশেষ তহবিল হতে যদি প্রতিষ্ঠান ব্যবসায়ী প্রতিষ্ঠান যদি খরচ করে থাকে, প্রদান করে থাকে, তবে আর্থিক অবস্থার বিবরণীতে ওই তহবিল হতে শুধু বিয়োগ হবে। শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের মনোযোগ আকর্ষণ করছি, তাহলে কি বিশেষ তহবিল হতে খরচ আর্থিক অবস্থার বিবরণীতে ওই তহবিলে বিয়োগ হবে। 6 সমাপনী নগদ উদ্বৃত্ত আর্থিক অবস্থার বিবরণীতে সম্পদ হবে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমি আবার বলছি, সেটি হচ্ছে যে একটি অব্যবসায়ী প্রতিষ্ঠানের মূল বিষয় বা মূল হিসাব বা মূল বিবরণী যেটি, সেটি হচ্ছে প্রাপ্তি ও প্রদান হিসাব, যেখান থেকে আমাদের 3টি বিবরণী প্রস্তুত করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, 1 মূলধন তহবিল নির্ণয় করতে হবে। কিভাবে মূলধন তহবিল নির্ণয় করব, এটা আগামী ক্লাসে আমি তোমাদের বলবো বা দেখাবো। শুধু একটু বলে রাখি, প্রারম্ভিক সম্পদ থেকে প্রারম্ভিক দায় বিয়োগ করলেই মূলধন তহবিল পাওয়া যাবে। এর ডিটেলস বা কিভাবে করতে হবে এই সংক্রান্ত আলোচনা আগামী ক্লাসে ইনশাআল্লাহ করব তোমাদের সাথে। এরপরে আসি দ্বিতীয় টপিক, যেটি ছিল দ্বিতীয় বিবরণ। আমি বললাম কি আয় ব্যয় বিবরণী বা আয় ব্যয় হিসাব প্রস্তুত করতে হবে। 3 আর্থিক অবস্থার বিবরণী তৈরি করতে হবে। তাহলে এই 3টি টপিক তখনই আমি ভালোভাবে করতে পারবো, ভালোভাবে বুঝবো, যখন প্রাপ্তি ও প্রদান হিসাব সম্পর্কে আমার ভালো ধারণা তৈরি হবে। আর কিভাবে ভালো ধারণা তৈরি হবে? এই টেবিল, এই ছক যদি তুমি মুখস্থ করতে পারো শিক্ষার্থী বন্ধুরা, তাহলেই তোমার এই অধ্যায়ে আর কোনো সমস্যা থাকবে না। কারণ কি দেখো, প্রাপ্তি ও প্রদান হিসাবে কি কি টপিক আসবে, কোথায় যাবে আমি বলে দিয়েছি। প্রদান হিসাবে কি কি টপিক আসবে, কোথায় যাবে আমি লিখে দিয়েছি। তাহলে তুমি যদি এই টপিক, এই টেবিল তোমার মাথার মধ্যে নিতে পারো, তাহলে কি এই অধ্যায় করতে তোমার আর কোনো কষ্ট হবে, প্রবলেম হবে? অবশ্যই না। শিক্ষার্থী বন্ধুরা, আরো ডিটেলস আগামী দিন আলোচনা আমি করব। খুব বেশি সময় ধরে একটানা অনলাইন ক্লাস করা, এতে মনোযোগের ব্যাঘাত হয়, এটা আমি জানি শিক্ষার্থী বন্ধুরা। তো আগামী 1-2 দিনের মধ্যে আবার আরেকটি ক্লাসে আমি আসছি, এবং অবশ্যই তোমরা আজকের সাথে আগামী দিনের ক্লাসটি মনোযোগের সাথে করবে, গুরুত্বের সাথে করবে, তবেই এই অধ্যায় তোমরা ভালো করবে, এটা আমি আশা করছি। আরেকটা বিষয়, সেটি হচ্ছে যে আজকে যে অংশগুলো বা যে টপিকগুলো আমি তোমাদের দেখালাম বা পড়ালাম, আগামী ক্লাস করার আগেই অবশ্যই তোমরা এগুলো খাতায় তুলে নিয়ে অবশ্যই 2-1 বার পড়বে, দেখবে, বোঝার চেষ্টা করবে, এবং আগামী ক্লাসের আগেই তোমরা আমাকে প্রশ্ন করে এর সমাধান নেবে যদি কোনো সমস্যা তৈরি তোমাদের মধ্যে হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, সেই পর্যন্ত ভালো থাকো। খুব শীঘ্রই নিয়মের আরেকটি অংশ বা অবশিষ্ট অংশ নিয়ে আগামী দিন তোমাদের সাথে আমি হাজির হব, তোমাদের সাথে থাকবো। সেই পর্যন্ত ভালো থাকো। আর অবশ্যই প্রত্যেক দিনই বলে থাকি, সেটি হচ্ছে যে মনোযোগের সাথে বা দীর্ঘ সময় ধরে এই ক্লাস উপভোগ করার জন্য বা দেখার জন্য ধন্যবাদ। সুস্থ থাকো।